উনি এসেছিলেন, এসআইয়ের সময় এলেন, বড় বড় ডায়লগ দিয়ে গেলেন এবং কোনো ওনার মানে ভ্রুক্ষেপেই ছিল না যে এখানে একটা চন্দনাবাড়ি প্রশ্ন করেছিলেন, সেটা আমাকে দেখতে হবে বা সেই কাজটা আমাদের করতে হবে। এই সরকার কোনো কাজ করে না, আর করবে কেউ নাই। সাধারণ মানুষের কাজ, শাশুড়ির সঙ্গে পাতা সেলাই করেছি, ভুট্টা দেওয়ার থেকে শুরু করে সব করেছি, মানে কোনো কাজ বাকি নাই। আমাদের বাবা মাও ধরুন সেরকম পরিবারে বিয়ে দিতে পারেনি, সেরকম পড়াশোনাও করতে পারেনি। বাবা মারা যায়, মাধ্যমিক পরীক্ষার আগে বাবা মারা যায়। বিডিওর কাছকে গেলে বিডিও কোনো এনওসি দিত না, সেই এনওসি না দেওয়ার জন্য আমি খোদ নিজে ওনাদের কাছে গিয়ে মানে রিকোয়েস্ট করতাম যে আপনি দেখুন, এটা তো আমার বাবার টাকা না, এটা জনগণের টাকা, জনগণের জন্যই দেওয়া হয়েছে, জনগণের এলাকা উন্নয়নের জন্যই দেওয়া হয়েছে, তো টাকাটা খরচা করতে দিন। যেখানে আপনি নিজে রাস্তা করতে শুরু করেছিলেন আপনার স্বামীকে নিয়ে, কোনো রাস্তা খারাপ হয়েছিল, সেই ভিডিও ভাইরালও হয়েছিল। সময় সমাজের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। তো আমি যে রাজনৈতিক দল থেকে আমাকে প্রার্থী করা হয়েছে, আমি সেই দলের জন্য আমার জীবনের মানে শেষ মুহূর্ত পর্যন্ত আমি এই পার্টির জন্য মানে আমি মরি। আমাদের যে সরকারের ট্যাক্সের টাকা ওনারা নিচ্ছেন, সরকার যে ট্যাক্সের টাকাটা নিচ্ছেন, সেই সরকারি ট্যাক্সের টাকার থেকে আমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, ঘর মানে বিভিন্ন রকমভাবে যেটা ওনারা আর কি বলছেন, ওনারা কি ঘর দিচ্ছেন, তো সেই টাকাটা আমাদের টাকা, সেই আমাদের টাকাটা তো আমাদের পাওয়ার কথা। সেটা দেখছেন আপনারাই দেখিয়েছেন খবরের মাধ্যমে, বাংলাদেশের মহিলারা ঘর পেয়েছেন, বাথরুম পেয়েছেন। 247 নম্বর শালতোরা বিধানসভা, গতবারে অর্থাৎ 2021-এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে ভরসা করে দিয়েছিলেন ঘরের মেয়েকে, দিনমজুর থেকে বিধায়ক হয়েছিলেন। আবারও তাকেই ভরসা করলেন, বিজেপির তরফ থেকে প্রার্থী করা হলো চন্দনা বাউরিকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চন্দনা বাউরি। দিদি, প্রথমত প্রার্থী করা হয়েছে আপনাকে এবং বিজেপি আপনার উপরেই ভরসা রেখেছে। এই যে দিনমজুর থেকে বিধায়ক হওয়ার গল্প প্রথমে শুনবো, তারপরে প্রার্থী প্রচার কেমন চলছে সেটা শুনবো। দেখুন, আমাদের তো মানে আমরা তো বাউরি সম্প্রদায়ের মানুষ, তো আমাদের ধরুন সব কিছুই কাজ করতে হয়, যেহেতু আমাদের বাবা মাও ধরুন সেরকম পরিবারে বিয়ে দিতে পারেনি, সেরকম পড়াশোনাও করতে পারেনি। বাবা মারা যায়, মাধ্যমিক পরীক্ষার আগে বাবা মারা যায়, তো পড়াশোনাটাও সেরকম করতে পারেনি, আর সেরকম পরিবারের মধ্যে বিয়েও হয়নি। তো স্বামী রাজমিস্ত্রি ছিলেন, 3টে ছেলে মেয়ে, তো স্বামী কাজ করে আনতেন এবং 3টে ছেলে মেয়ে মানে বুঝতে পারছেন, জ্বর জ্বালা সব কিছুই লেগে থাকতো, সর্দি কাশি সেগুলো দেখানো, তার সাথে সাথে নিজেদের পেট চালানো, তারপরে মানে বিভিন্ন রকম জামা কাপড় ওষুধপালা সব কিছুই ধরুন একটা মানুষের উপরেই মানে ভার পড়তো। তারপরে যখন ছেলেটা একটু বড় হলে বসতে শিখলো, তখন আমি তার সাথে মিস্ত্রি কাজ শুরু করলাম। পুরো মিস্ত্রি কাজ করেছি, তার আগে শাশুড়ির সঙ্গে পাতা সেলাই করেছি, ভুট্টা দেওয়ার থেকে শুরু করে সব করেছি, মানে কোনো কাজ বাকি নাই। বাবা মারা যাওয়ার পর মা যেখানে কাজ করতেন যাদের বাড়িতে, তাদের বাড়িতে বাসন ধুয়েছি, ঘর মুছেছি, ঘর ঝাড় দিয়েছি, জামা কাপড় কেচেছি, সব করেছি। গত 5 বছর শালতোরার মানুষজনের বিধায়ক, বাড়ি বাড়ি গেলেন, তাদের কাজ করলেন, এই অভিজ্ঞতাটা কেমন ছিল? দেখুন, আমার বাবা চাইছিলেন যে আমি যেন নার্স হই, মানে আমার বাবা মানে সবসময় চাইতেন যে আমার মেয়ে পড়াশোনাতে একটু ভালো, তো পড়াশোনাটা করে যেন নার্সের চাকরি করে। তো বাবা মারা যায় মাধ্যমিকের মানে আগেই, 2 দিন আগে আমার বাবা মারা যায় মাধ্যমিক পরীক্ষার। তো তারপরে পরীক্ষা মানে পড়াশোনাটা আর চালাতে পারিনি। তারপর বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পর শুধু 11 পর্যন্ত পড়েছি, 12-এর পর মানে আমার বড় মেয়েটা হয়, তারপরে পড়াশোনা মানে একদম শেষ আমার। তারপরে ধরুন এবারে রাজনীতিতে নেমে পড়ে, মানে যেটা মানে সেবামূলক কাজেই একটা, তা আমার বাবা হয়তো উপর থেকে আশীর্বাদ করছেন, তো সেই আশীর্বাদ নিয়ে জনগণের সেবার কাজে যতটুকু পারছি, যেহেতু আমরা বিরোধী দলে আছি, সব কাজ করতে দেওয়া হয় না। আমাদের ফান্ডের যে টাকাটা, সেই টাকাটাও আমাদেরকে খরচা করতে দেওয়া হয় না। কিন্তু আমি মানে বিভিন্ন জায়গায় গিয়ে, বিডিও অফিস, ডিএম অফিস, বিভিন্ন জায়গায় গিয়ে পরে আমি কাজগুলো কমপ্লিট করতে পেরেছি। সব কাজ করতে দেয় নাই, ধরুন কংক্রিটের কাজ মানে বেশিরভাগ করতেই দেয় নাই। আমি 3টে মাত্র করাতে পেরেছি। একটা হচ্ছে আমাদের ভাড়াতে একটা শ্মশান ঘাট, আর একটা হচ্ছে আপনার ওই পায়রাসোলের ওইখানে একটা মুক্তমঞ্চ, আর তিলুড়িতে একটা মুক্তমঞ্চ, আর একটা শেড। তো এইগুলো করাতে পেরেছি। বাদবাকি সাম্বারসেল আছে, সোলার সাম্বারসেল, সোলার লাইট, টিউবওয়েল আছে, তারপরে মানে সিএসআর ফান্ড থেকে, ডিবিসি থেকে 2টো রাস্তা আছে, ওখানেও সোলার সাম্বারসেল, লাইট, জল সব কিছুর ব্যবস্থা যতটুকু করতে পেরেছি আর কি। আমি মানে প্রচুর মানে পরিশ্রম করার ফলে বিডিওর কাছকে গেলে বিডিও কোনো এনওসি দিত না, সেই এনওসি না দেওয়ার জন্য আমি খোদ নিজে ওনাদের কাছে গিয়ে মানে রিকোয়েস্ট করতাম যে আপনি দেখুন, এটা তো আমার বাবার টাকা না,
এটা জনগণের টাকা, জনগণের জন্যই দেয়া হয়েছে, জনগণের এলাকা উন্নয়নের জন্যই দেয়া হয়েছে, তো টাকাটা খরচা করতে দিন। মানে বিরোধী দলে থাকার জন্য কি এই বাধার সম্মুখীন হতে হ্যাঁ হতো? হ্যাঁ, প্রচুর বাধার সম্মুখীন। একটা রাস্তা দিয়েছিলাম 70 মিটার পঞ্চায়েত ভোটের মানে 1 বছর আগে, তার পরেও সেই রাস্তাটা করে নাই। তো সেই রাস্তাটা আমাকে তুলে পরে আবার সেই জায়গাতে বিভিন্ন বলা রকম ভালো, আমরা কয়েক বছর আগে একটা ভিডিও দেখেছিলাম যেখানে আপনি নিজে রাস্তা করতে শুরু করেছেন আপনার স্বামীকে নিয়ে। কোনো রাস্তা খারাপ হয়েছিল, সেই ভিডিও ভাইরালও হয়েছিল। হ্যাঁ, ওইটা আমাদের গ্রামেরই রাস্তা, যেটা আমি বিয়ে হওয়ার আগের থেকে মানে তার আগের থেকে অনেক আগের থেকে রাস্তাটা ওই কাঁচা রাস্তাই ছিল। কোনো একটা এক ঝুড়ি মোড়াম মানে মোরাম যেগুলো বলে আর কি, ওই মাটি একটাও কিছু দেয় নাই। তো একদম প্রচুর খাল রাস্তাটা। তো আমার গ্রামের থেকে রুগী নিয়ে গেলে খাটে করে নিয়ে যেতে হতো। তো আমার তো তার আগে তো এতটা সম্বল ছিল না। এমএলএ হওয়ার পর ধরুন আমি কেশার থেকে এদিক ওদিক থেকে ওই যে কাকরের মতন জিনিসগুলো ফ্যাক্টরি থেকে বেতনের টাকা দিয়ে পরে সেগুলো নিয়ে এসে রাস্তায় দিয়ে পরে রাস্তাটাকে নিজেরাই লেভেল করেছিলাম। তো এইটুকু করতে পেরেছিলাম। তারপর সরকারের নজরে আসে, খবর হওয়ার পর সাংবাদিকরা দেখিয়েছিলেন, তারপর খবরে হওয়ার পর সেই রাস্তাটা হয়েছে। এরকম অনেকগুলোই রাস্তায় হয়েছে। তো এই সরকার দেখুন মানে মানুষের কাজ করতে জানে না, এরা শুধু থ্রেট দিতে জানে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, আমরা রাস্তা করে দিয়েছি, আমরা ঘর দিয়েছি, আমরা সব কিছু দিচ্ছি, এইরকম থ্রেট দিয়ে মানুষকে মানে ভয় ভীত সন্ত্রস্ত করে রেখেছে। তো এই সরকারকে মানে কি বলবো, মানে কোনো কাজ করেনি। প্রধানমন্ত্রী যে গ্রামীণ সড়ক যোজনাগুলো সেইগুলোর উপরে এত বালিগাড়ি চলছে, এত বালিগাড়ি চলছে, সেই রাস্তার অবস্থাও খুব খারাপ। তো সেখানেও আমরা আন্দোলন করেছি যাতে করে রাস্তাগুলো ঠিকঠাক থাকে। দিদি, গত 5 বছরে যে কাজগুলো হয়নি, এই যে প্রচার পর্ব এখন চলছে, আগামীতে আবারও বিধায়ক যদি মানুষ মনোনীত করে কি কি কাজ করবেন? দেখুন, মানুষ যদি আশীর্বাদ করেন, প্রথমেই আমার যে এটা আগেও আমি বলেছিলাম এবং বিধানসভাতে প্রশ্নও করেছিলাম, আমাদের দামোদর নদীর উপর একটা ব্রিজের প্রয়োজন, যেটা ঈশ্বরদার ঘাট থেকে বানপুর যে ঘাট, সেটা আমার খুব প্রয়োজন। আমার শুধু সালতনা না, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া প্রত্যেকটা জায়গার মানুষের মানে খুব সুবিধা হবে। ওইটা হলে পরে ইস্কোর যে কারখানা আছে সেখানে কাজের জন্য হসপিটাল, এবং আমাদের সেই নদীধারের এলাকার যে মানুষগুলো আছে তারা প্রচুর সবজি চাষ করে, সেই সবজিটা নিয়ে যাওয়ার জন্যও সেই বাসের ব্রিজ এখনো পর্যন্ত মানে জীবনের রিস্ক নিয়ে তাদেরকে মানে পারাপার করতে হয়। সেই ব্রিজটা আমার করার মানে আমি কেন্দ্রেও জানিয়েছি, রাজ্যেও জানিয়েছি। কেন্দ্র বলছেন এখানে তো জমি দেওয়া হয় না, আপনারা জানেন তো, বেড়ার তার দেওয়ার জন্য বাংলাদেশ বর্ডার যেটা আছে আমাদের সেখানে মানে 600 কিলোমিটার মনে হয় বাকি আছে, সেখানে বেড়া তার দিতে দিচ্ছে না, জমি দিচ্ছে না। তো এখানে কোনো কাজ এই সরকার থাকলে হতে দিচ্ছে না। এবং এখানে আমার সব থেকে আরেকটা যেটা সালতোড়াতে মানে মেন জিনিস, সেটা হচ্ছে পাথর খাদান। এই পাথর খাদানগুলো তৃণমূল সরকার বন্ধ করে রেখে দিয়েছে বিজেপি জেতার জন্য। সুভাষ সরকার যিনি জিতেছিলেন আমাদের এমপি, এবং আমি জেতার পর ওনারা কি করলেন, পুরো পাথরটাকে বন্ধ করে দিলেন। এবং বারবার এসেছেন নবজোয়ার করতে, জনাজোয়ার করতে, আরও বিভিন্ন রকম র্যাম্পে হেঁটে গেছেন, তখনও বলে গেছেন যে পাথর খাদানগুলো চালু হবে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে খাদান তো চালু হয়নি। এবং যে খাদানগুলোর উনি কথা বলেছেন সেগুলো হচ্ছে যারা লিজে নিয়েছেন 30 কোটি, 40 কোটি, 15 কোটি, 12 কোটি টাকা দিয়ে নিয়েছেন। হ্যাঁ, অবৈধ না, সরকারি জমি যেগুলো, সেগুলো আপনার কোনো একজন ব্যক্তি নিয়েছেন, তাও সালতোড়ার মানুষ নিতে পারেননি, কারণ সালতোড়ার মানুষের এত টাকা নেই। যারা সিন্ডিকেট রাজ চালিয়েছেন তাদের আছে, বাইরের জেলার আছে, বিভিন্ন জায়গা থেকে এসে পরে এখানে 30 কোটি 40 কোটি টাকা দিয়ে তারা নিয়েছেন। তো সেই জায়গাগুলোতে কোনো শ্রমিক কাজ পাবে বলে আমার মনে হয় না, কারণ যে 30 কোটি 40 কোটি টাকা দিয়ে খাদানগুলো নিয়েছেন লিজে, তো সেই খাদানগুলোতে তো ধরুন তাকে প্রফিট পেতে গেলে মেশিন লাগাতে হবে। সেই মেশিন লাগালে তো আমার যারা 25,000 শ্রমিক আমাদের বিধানসভার যারা আছেন, 25,000 শ্রমিক বাইরের রাজ্যে ভিন রাজ্যে চলে গেছেন কাজের জন্য, তারা তো আর সেখানে কাজ পাচ্ছে না। তো এখানের প্রত্যেকটি খাদান, বিভিন্ন জায়গায় খাদান আছে, পার্সোনালি লোকেরও খাদান আছে নিজের জমির উপরে। তো সেই জমিগুলো লিগ্যালিভাবে যাতে করে চালানো যায়, সরকারের ডকুমেন্টস দিয়ে সব কিছুর ব্যবস্থা করা যায়, সেই কাজ আমি করব। এবং এখানে দামোদর নদীতে মানে আপনার পাড়টা দেখবেন, এই অতিরিক্ত বালি তোলার ফলে, এটা আমি প্রশ্নও করেছিলাম বিধানসভাতে যে আমার আপনার নদীর পাড়টা পুরো ধসে চলে যাচ্ছে। এবং বানজোড়াতে পুরো বর্ষাকালের সময় জল ঢুকে যায় গ্রামে, মাটির ঘরগুলো পড়ে যায়। তো এই দামোদর নদীটার বাঁধানোর কথা, মানে সাইডগুলো বাঁধানোর কথা এবং প্রশ্ন আমি করেছিলাম বিধানসভায়। আমাকে মন্ত্রী বলেছিলেন যে আমি আসবো এবং পরিদর্শন করব, পরিদর্শনের সময় তোমাকে ডাকবো। উনি এসেছিলেন, এসআইয়ের সময় এলেন, বড় বড় ডায়লগ দিয়ে গেলেন, এবং কোনো ওনার মানে ভ্রুক্ষেপেই ছিল না যে এখানে একটা চন্দনাবাড়ি প্রশ্ন করেছিলেন
সেটা আমাকে দেখতে হবে বা সেই কাজটা আমাদের করতে হবে। এই সরকার কোনো কাজ করে না, আর করবে কেউ নাই সাধারণ মানুষের কাজ। 2011 সাল 2016 সাল তৃণমূলের দখলে ছিল এই বিধানসভা, সালতোড়া বিধানসভা। 2021 আপনি নিলেন এবং 2026-এ যাকে প্রার্থী করেছে উত্তম বাউরি, তাকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, উনি হচ্ছেন একজন তৃণমূলের প্রার্থী, আমি বিজেপির প্রার্থী। আপনারা হয়তো ভাবতে পারেন যে ও বাউরি আমিও বাউরি। দেখুন, সময় সমাজের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। তো আমি যে রাজনৈতিক দল থেকে আমাকে প্রার্থী করা হয়েছে, আমি সেই দলের জন্য আমার জীবনের মানে আহ, শেষ মুহূর্ত পর্যন্ত আমি এই পার্টির জন্য মানে আমি মরিয়া। আমাকে যেখানে বলবেন মানে যা বলবেন ভারতীয় জনতা পার্টি, যদি বলেন যে এখানে যে সুইসাইড করলে আমি তাই করে দেবো। পার্টিটাকে আমি এতটাই ভালোবাসি, আমার দেশ শেষ রক্তবিন্দু দিয়ে আমি পার্টিটাকে ভালোবাসি। দেখুন, রাজনীতিতে লড়াই তো অবশ্যই আছে, এবং মানুষ যেটা দেখছেন যেভাবে চুরি, রাহাজানি এবং বিভিন্ন রকম দিক দিয়ে পশ্চিমবঙ্গকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, গণতন্ত্র শেষ। তো সেই দিক দিয়ে আমার বিধানসভার মানুষ মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সুশিক্ষিত মানুষ আমার বিধানসভার মানুষ। তো ওনারা 2021 সালেই চেয়েছিলেন যে সালতোড়া সহ পশ্চিমবঙ্গের পরিবর্তন হোক, এবং ওনারা আমাকে আশীর্বাদ করেছিলেন। এবারেও 2026-এ আমাকে সালতোড়ার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন প্রচারে যখন আমি যাচ্ছি, এবং প্রত্যেকেই বলছেন আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের এই দেশ মানে রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা এবং চাকরির কর্মসংস্থানের জন্য এই পশ্চিমবঙ্গ সরকারটাকে পাল্টানো দরকার আছে। তাই আমি সম্পূর্ণ আশাবাদী সালতোড়ার মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন আবার এই 26-এ। দিদি, এই যে সারাদিন ঘুরছেন, প্রচার করছেন, সারাদিনের খাওয়া দাওয়ার কি মিল রয়েছে, কি পাওয়ার মিল কি? পাওয়ার মিল, আমরা সকালবেলাতে মার ভাত খেয়ে বেরিয়ে যাই ঘর থেকে, কোনোদিন নাও খাই। ধরুন যেদিন 7টা থেকে পারমিশন থাকে সেদিন না খেয়ে বেরিয়ে যায়। সকাল সকাল খাওয়া অভ্যাস নাই, সে 11টা 10টা 11টার সময় খাওয়া অভ্যাস। তো যেদিন 8টার সময় বেরোয় সেদিনে দুটি ভাত খাই, পরে মার ভাত খেয়ে বেরোয়। তারপরে এই যোদ্ধাদের সাথে, আমাদের সৈনিকদের সাথে, ভারতীয় জনতা পার্টির ওনারা যেখানে যা খায় আমি সেইটা খেয়ে। বেশিরভাগ দিন দেখা যাচ্ছে হলুদ বা অরেঞ্জ রঙের শাড়ি পরে, এটাই কি পছন্দের রং? এটাই আমার পছন্দের রঙ, একদম মানে গেরুয়া, লাল পাড় সাদা শাড়ি, হলুদ শাড়ি আমার প্রিয় রঙ। দিদি, কয়েক বছর আগে একটা মানে বিবাহ বহির্ভূত সম্পর্কে আপনাকে বিতর্কে মুখে পড়তে হয়েছিল এবং তা নিয়ে ইস্যুও করেছিল শাসক দলের তরফ থেকে, বারবার আপনাকে বিভিন্ন রকমভাবে কুৎসা করেছিল, কটাক্ষে। এতে কি কিছু ভোটের এফেক্ট পড়তে পারে বা তারা কি কিছু রকম হাতিয়ার করতে পারে? দেখুন, জনগণ জানেন যে আমাকে কত রকমভাবে হ্যাকেল করা হয়েছিল। প্রথমে আমাকে মানে অফার দেওয়া হয়েছিল, এত কোটি টাকা দেবো, তুমি চলে এসো, তোমার তো কেস হয়েছে। আমি তাকে বলেছিলাম, এবং ওসি আমাকে নিজে বলেছিলেন আপনাকে যত গাড়ি প্রয়োজন দিয়ে পরে স্কট করে নিয়ে যেয়ে পরে আপনাকে তৃণমূলে এবির হাত ধরে জয়েন করায় দেবো। আমি বলেছিলাম যে দেখুন, আমি সুইসাইড করে দেবো তাও ভালো, কিন্তু আমি ওই দলটাতে কখনো যাব না। এবং তারপরে আরও বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হয়েছে আমাকে বিভিন্ন রকমভাবে, কিন্তু আমি মানে কোনো দিকে নড়াচড়ার পাত্র না। আমি যেখানে আছি সেখানেই ভালো আছি, এবং রাজনীতিতে আমি সংগঠন করে উঠে এসেছি। হঠাৎ করে আমি এমএলএ না, একদম বুথ স্তর থেকে আমি সংগঠন করে এসেছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দল আমাকে একটা জায়গা দিয়েছেন, মানুষ আশীর্বাদ করেছেন। এবং আমি আমার এই জনগণের জন্য আমার যতটুকু করার, যা করার আমি কিন্তু করব। যে যাই কুৎসারোটা অপবাদ দেখ। দেখুন, আমি একটা জিনিস জানি, আমার কপালে এমএলএ লেখা ছিল বা আমাকে মানুষ আশীর্বাদ করেছেন আমি হয়েছি, আমার কপালে হয়তো এটাও লেখা ছিল যে আমার মানে আমাকে অপমানিত হতে হবে। এবং যতদিন আমি বেঁচে থাকবো হয়তো এই কুৎসাটা তৃণমূলের লোক যারা মানে আর কি, তাদের মানসিকতা অন্যরকম, তারা তো সবসময় বলতেই থাকবে। তো সেটা নিয়ে আমি কোনো মাইন্ডে মানে মাথায় কোনো রাখি না। তো আমি সেই দিক দিয়ে মানে একদম সেটা মাথা থেকে ঝেড়ে ফেলেছি, যে যা বলছে বলছে, আমি আমার জায়গায়, তারা তাদের জায়গায়, এইটুকু নিয়ে আমি এগিয়ে চলতে চাই এবং আমাদের সকল সহযোদ্ধাদেরকে নিয়ে এগিয়ে চলতে চাই। আমি যেখানে যেভাবে পার্টি আমার কাজে লাগাবো আমি কাজ করতে চাই। আচ্ছা দিদি, একেবারে দিনমজুর থেকে নেত্রী, এবং সেই জায়গায় পাল্টানো দরকার প্রচার, আপনারই দেওয়াল লিখন আমরা যেখানে রয়েছি সামনে দাঁড়িয়ে। তো শালতোড়ার হাত ধরে কি আবারও পাল্টানো দরকার, একেবারে পাকাপোক্ত হতে চলেছে বাংলার জন্য? বাংলায় কি এই একই রব চলবে এবং 4 তারিখে কি আমরা এই সরকার, বিজেপি সরকার দেখতে পাবো? 4 তারিখে আমরা গেরুয়া আবির খেলবো অবশ্যই। দেখছেন বাসে যাচ্ছে, দেখছেন বাসে যাচ্ছে, বলছে জয় শ্রীরাম দাদা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম দাদা। দেখছেন বাসে যাচ্ছে, জয় শ্রীরাম বলছেন। তো এর থেকে বোঝাই যাচ্ছে যে আমাদেরকে
ভারতীয় জনতা পার্টির মানুষকে কতটা ভালোবাসে মানুষ। এবং একটা জায়গায় আমি আজকে পূজা দিতে গেছিলাম, তো সেখানে যিনি ঠাকুরমশাই আছেন মানে বারবার বলছেন যে চন্দনা বাউরি যেন জিতে যায়, পশ্চিমবঙ্গে যেন বিজেপি ক্ষমতায় আসে, এবং ওনার চোখে জল দেখে আমি নিজেও মানে ঠিক থাকতে পারিনি, আমিও মানে কাঁদছিলাম সেই সময়। কারণ আমরা দেখেছি তো অভয়াকে কিভাবে আমাদের এই পশ্চিমবঙ্গে ছেড়ে আমাদের মানে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে একদম পরপারে, কতটা কষ্ট নিয়ে। তো সেই কষ্টটা দেখে প্রত্যেকটা মানুষ আজকে মানে ভীত সন্ত্রস্ত এই তৃণমূল থাকাতে। আজ বাঁকুড়া থেকে সন্ত্রাসীদেরকে ধরে নিয়ে যাচ্ছে অন্য স্টেটের মানুষ। মানে ভাবার বিষয় আছে পশ্চিমবঙ্গ আজ কোন দিকে যাচ্ছে। যে পশ্চিমবঙ্গ নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন, স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন, সেই মাটিতে আজকে সন্ত্রাসীদেরকে ধরছে এবং এই চাকরি চোর, বালি চোর, কয়লা চোর, গরু চোরের মতন মানুষদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী আবার এমএলএর পদ দিচ্ছেন, মানে পদপ্রার্থী করেছেন, কাউকে বীরের আখ্যা দিচ্ছেন, এসআইআর নিয়ে মানে প্রচুর লম্ফজম্প করছেন, বলছেন যে না আমি হতে দেবো না, এসআইআর হয়েছে এবং যারা বাংলাদেশি রোহিঙ্গারা ছিলেন তারা গেছেন। তো সেটা দেখেও মানুষ ভীত সন্ত্রস্ত, যদি এই সরকার থাকে আবার বিভিন্ন রকমভাবে ডকুমেন্টস বানিয়ে তাদেরকে আবার এই পশ্চিমবঙ্গে রাখার ব্যবস্থা করে দেবে। তো আমাদের পশ্চিমবঙ্গে আমাদের যে সরকারের ট্যাক্সের টাকা ওনারা নিচ্ছেন, সরকার যে ট্যাক্সের টাকাটা নিচ্ছেন, সেই সরকারি ট্যাক্সের টাকার থেকে আমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, ঘর মানে বিভিন্ন রকমভাবে যেটা ওনারা আর কি বলছেন, ওনারা কি ঘর দিচ্ছেন। তো সেই টাকাটা আমাদের টাকা, সেই আমাদের টাকাটা তো আমাদের পাওয়ার কথা, সেটা দেখছেন আপনারাই দেখিয়েছেন খবরের মাধ্যমে। বাংলাদেশির মহিলারা ঘর পেয়েছেন, বাথরুম পেয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছেন, সব কিছু পরিষেবা তারা পাচ্ছেন। কেন পাবেন তারা? এই সব কিছু দেখে পশ্চিমবঙ্গের মানুষ আজকে ভীত সন্ত্রস্ত। তারা চাইছেন পাল্টানো দরকার পশ্চিমবঙ্গে এবং বিজেপি সরকার আনা খুব জরুরি, কারণ এখানে বাঁচতে গেলে বিজেপিকেই চায়, আর অন্য কোনো রাস্তা নেই। অসংখ্য ধন্যবাদ দিদি, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। সারাদিন প্রচার পর্বের পরে সন্ধ্যাবেলায় আমরা একটু পেলাম দিদিকে, এবং ঠিক শালতোড়া বিধানসভায় রয়েছি। তবে কোন দিকে মানুষের রায়, শালতোড়া থেকে শুরু করে গোটা বাংলার মানুষের রায় কোন দিকে থাকবে তা দেখার জন্য অবশ্যই আমাদেরকে 4 তারিখের দিকে নজর রাখতে হবে। ততক্ষণ শোভনের রিপোর্ট, বাংলাহান, শালতোড়া, বাঁকুড়া।